বাংলাদেশ থেকে বেরিয়ে উচ্চশিক্ষার জন্য প্রথম যে শহরে আমি পড়তে যাই সেটা হচ্ছে সুইডেনের স্টকহোম শহর। 2014 থেকে 2016 এই 2 বছর আমি স্টকহোমে ছিলাম এবং সুইডিশদের জীবনবোধের কিছু কিছু জিনিস দেখে আমাকে এতটাই মুগ্ধ করেছে, যেটা আজ থেকে 12 বছর পরে আমি ক্যারি করে যাচ্ছি। এরপর আমার ইংল্যান্ডে থাকা হয়েছে, এখন সিডনিতে থাকা হচ্ছে অস্ট্রেলিয়ার। তারপর আমি সুইডিশদের ওই জীবনবোধের ওই জিনিসগুলোকে এখনও ধারণ করার চেষ্টা করছি। আজকে সেই বিষয়গুলো নিয়ে আপনার সাথে আলোচনা করতে চাই। প্রথম যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে লগম। লগম একটা সুইডিশ শব্দ, যেটার বাংলা করলে অনেকটা এরকম হয় যে খুব বেশিও না, খুব কমও না। ইংরেজিতে আমরা যেটাকে বলতে পারি অপটিমাম, অর্থাৎ ব্যালেন্সড। এই লগম থিওরিটা সুইডেনের প্রত্যেকটা জায়গায় আপনি দেখতে পারবেন। তাদের আপনার সোসাইটি বলেন, তাদের কাজ বলেন, তাদের আপনার যে কোনো কিছু, তাদের প্রোডাক্ট বলেন, সব কিছুতে এই লগমের আসলেই বাস্তবায়ন রয়েছে। দেখুন, আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোর মধ্যে সবচেয়ে আমার পছন্দের একটা হাদিস হচ্ছে, উনি বলেছেন যে ওনার উম্মতরা মধ্যম পন্থা অনুসরণকারী হবে, অর্থাৎ খুব বেশি এইদিকেও না, খুব বেশি ওই দিকেও না, মাঝামাঝি থাকবেন, অর্থাৎ অনেকটা লগম থিওরির মতো। আনফর্চুনেটলি আমার কাছে মনে হয়েছে অনেক ক্ষেত্রে আমরা আসলে সেটা মেনটেন করতে পারি না। আমরা ওনার উম্মত হিসেবে ওই যে মাঝখানে থাকা, যে কোনো কিছুর মধ্যম পন্থায় থাকা, সেটা আমাদের পক্ষে অধিকাংশ সময় হয়ে ওঠে না। সেটা জীবনযাপন বলেন, আমাদের কালচার বলেন, আমাদের কথাবার্তা, আমাদের আচার আচরণ, কোনো কিছুতে আমরা মাঝখানে থাকতে পারি না। সুইডেনে গিয়ে আমার যেটা মনে হয়েছে, তারা যদিও আপনার ধর্ম থেকে অনেক দূরে এবং সুইডেনের অধিকাংশ পপুলেশন কোনো ধর্ম মানে না, অর্থাৎ তার সুইডেনের মোর দেন 50% মানুষই হচ্ছে এইথিস্ট, তারা কোনো ধর্মে বিশ্বাস করে না। কিন্তু সামহাও তারা এই যে মধ্যম পন্থা, এই যে লগম, এই জিনিসটাকে এত সুন্দরভাবে অ্যাডাপ্ট করতে পেরেছে। দেখুন, সুইডেনের যদি খুব ইম্পর্টেন্ট এবং মানে পুরো পৃথিবীতে বহুল প্রচলিত দুটো প্রোডাক্টের আমি নাম বলি, একটা হচ্ছে তার সুইডেনের যে ফার্নিচার কোম্পানি আইকিয়া, আরেকটা হচ্ছে সুইডেনের যে গাড়ির যে কোম্পানি ভলভো। এই দুটো জিনিসই যদি আপনি দেখেন, ভলভো একটা লাক্সারি ব্র্যান্ড, বাট অনেক এক্সট্রাভ্যাগেন্ট কোনো কিছু নেই। আর আপনি যদি কোনোভাবে আইকিয়ার ফার্নিচার দেখে থাকেন, বাংলাদেশে আনফর্চুনেটলি আইকিয়ার ফার্নিচার নেই, ইন্ডিয়াতে রয়েছে এবং সব উন্নত বিশ্বের অন্যান্য দেশে রয়েছে। আইকিয়ার ফার্নিচার খুবই সাদামাটা, মানে অনেকটা আমি যদি বলি বাংলাদেশে হাতিল যে ধরনের ফার্নিচার করে অনেকটা সেই রকম, বাট আরও সিম্পল। অ্যান্ড এই ধরনের সিম্পল ফার্নিচার দেখলে আপনার কাছে মনে হবে যে এটা কীভাবে সম্ভব, কারণ আমরা কিন্তু সামহাও মোর ইন্সপায়ার্ড হচ্ছে আপনার আমাদের যে দুবাই কালচার, এখন তো দুবাই ব্লিং টাইপের যেসব শো শুরু হয়েছে আপনার, অথবা যে আরবদের যেই সব কিছু আপনার স্বর্ণে মোড়ানো থাকতে হবে, রাজকীয় সব কিছু হতে হবে, বিশাল বিশাল জিনিসপত্র। সুইডেনে সেরকম না, সব কিছু খুব সিম্পল, টু দ্য পয়েন্ট, একদম বেসিক। তো এটা ছিল প্রথম যে আসলেই যে ওই যে মধ্যম পন্থা বা লগমের যে একটা প্র্যাকটিক্যাল যেই আপনার কী বলবো যে ব্যবস্থা, এবং এটা যদি আসলে বাস্তবায়ন করা যায়, সমাজ আসলে কত সুন্দর হতে পারে, একটা জাতি কত সুন্দর হতে পারে, এইটা আমি প্রথম সুইডেনে গিয়ে দেখেছিলাম। এবং অবভিয়াসলি আমাকে তো সমাজ পরিবর্তন করা সম্ভব না, আমি চেষ্টা করছি আমার নিজের জীবনে এই মধ্যম পন্থা অনুসরণ করে সব কিছুতে কীভাবে সুন্দরভাবে কাটানো যায়। নেক্সট যে জিনিসটা আমি বলবো, অবভিয়াসলি সুইডেনে গেলে আপনি প্রথম আপনার লগম এগুলোর তো পরে ফিল করবেন, প্রথম যে জিনিসটা আপনি ফিল করবেন সেটা হচ্ছে ঠান্ডা। বাংলাদেশ থেকে গিয়েছি সুইডেনে, তখন সামারের একদম শেষের দিকে, ঠান্ডা অলরেডি আমার তো অনেক বেশি লাগছে এবং পরবর্তীতে স্নো পড়েছে, অনেক কিছু হয়েছে, মানে এরপর থেকে আমার আসলে স্নোয়ের প্রতি এখন ভালো লাগার কাজ করে না, এত স্নো দেখেছি। তো যেটা ওরকম ঠান্ডার মধ্যে না, যেটা হয় যে আপনি তো বাইরে কোনো কোনো জায়গায় যেতে পারছেন না, কোনো কাজ করতে পারছেন না, এবং সুইডিশটা যেটা হয় যে আপনার মানে আপনি যখন সকালে কাজে 8টার জন্য বেরোচ্ছেন, 9টার মধ্যে যখন অফিসে বা ক্লাসে ঢুকেছেন তখনও কিন্তু সূর্য ওঠেনি, আবার যখন বিকাল 3টায় আপনি বের হচ্ছেন তখনও কিন্তু সূর্য অলরেডি চলে গিয়েছে, অর্থাৎ সারাদিন আপনার সূর্য দেখা হয়নি। এই জিনিসটা কিন্তু খুব ডিপ্রেসিং এবং আমার কাছে কিন্তু ভালো লাগছিল। আবার বাইরে আপনি বেশিক্ষণ বসতে পারছেন না, কারণ হাত জমে যাচ্ছে, ঠান্ডা হয়ে একটা সময় কনকনে ব্যথা হচ্ছে। আমি আমার এক সুইডিশ কলিগকে বলছিলাম, ওসা, যে তোমরা কিভাবে থাকো, এভাবে কিভাবে সম্ভব, এভাবে মাসের পর মাস, হ্যাঁ, এভাবে কিভাবে থাকা সম্ভব? তো তখন বলল যে দেখো, আমরা এভাবে থাকি বলেই তো যখন আবার সামার আসে আমাদের, তখন কিন্তু আপনার রাত 10টায় সূর্য অস্ত যায়, মানে এত সুন্দর ওয়েদার। সো বলছে আমরা জানি যে কিছু সময় আমাদেরকে ঘরের ভিতরে থাকতে হবে, আর কিছু সময় আমরা হচ্ছে আসলেই সেলিব্রেট করতে পারবো, আসলে উদযাপন করতে পারবো। এই যে একটা সময় না থাকা এবং আরেকটা সময় প্রাপ্তি, এটার যে একটা ঋতু পরিবর্তন, এটার যে আমাদের কী বলে একটা সিজনালিটি অফ লাইফ, এই জিনিসটা আমাদের লাইফটাকে আরও অনেক বেশি স্ট্রাকচার্ড করেছে। এবং আমরা ওভাবেই চিন্তা করি জাতি হিসেবে যে হ্যাঁ, আমরা অনেক ঠান্ডা, এটাতে ডিপ্রেসড হওয়া আসলেই মানে আপনার কী বলবো যে এটার থেকে বাঁচার উপায় নেই, অনেক ক্ষেত্রে ডিপ্রেশনের
পড়ার থেকে। বাট আপনি যদি ওই পজিটিভ থিঙ্কিং নিয়ে আগান যে না ঠিক আছে এই কয়টা মাস আমাকে আসলে হাইবারনেশনে থাকতে হবে, আমাকে একটু মাথা ঝুঁকে থাকতে হবে, আমাকে একটু কাজের মধ্যে ডুবে থাকতে হবে, তারপরে যখন একটা ছুটির সময় আসবে বা একটা ভালো সময় আসবে তখন আবার আমি হচ্ছে আমার লাইফটাকে এনজয় করব। সো এটা আমি আমার লাইফে গ্রহণ করেছি, কারণ যেটা হয় যে আমাদের লাইফটা একই সুরে একই ওয়েভলেন্থে তো সবসময় চলতে পারে না। কিছু কিছু সময় যেটা হয় যে আসলেই মাথাকে ডাউন করে নিচে কাজ করতে হয়, তেমন কোনো কিছুই সেলিব্রেট করা হচ্ছে না, বেশ কিছুদিন সময় যাচ্ছে যে কিছুই আসলে ম্যাচ হচ্ছে না, তখন আমি চিন্তা করি যে সুইডিশদের মতো যে না ওরাও তো একটা সময় শীতের মধ্যে হাইবারনেশনে থাকার চেষ্টা করে, কোনোভাবে দিনগুলো পার করার চেষ্টা করে, তারপরে ভালো দিনের অপেক্ষায় থাকে। সো আপনার আমাদের প্রকৃতির যেরকম সিজনালিটি রয়েছে আমাদের জীবনেরও সেরকম সিজনালিটি রয়েছে। নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে ফিকা। ফিকা হচ্ছে সুইডিশ ভাষায় কফি ব্রেক। অর্থাৎ সুইডেনে আপনি ক্লাস করেন, আপনি জব করেন, আপনি যত বড় ইম্পর্টেন্ট মিটিং অ্যাটেন্ড করেন, যা কিছু করেন সব কিছুর মধ্যে কফি ব্রেক থাকবে। এবং কফি ব্রেক মানে প্রপার কফি ব্রেক, যে 10 থেকে 15 মিনিট সেখানে কফি থাকবে, সেখানে সুইডিশ স্ন্যাক্স থাকবে, সবাই সেই কফি খাবে, স্ন্যাক্স খাবে এবং তার মধ্যে গল্প করবে। এখন এই জিনিসটাও আমাকে প্রথম খুব অবাক করেছে, কারণ ওই যে যেটা বললাম যে আমার তো বিদেশ সম্পর্কে ধারণা ছিল হলিউড মুভি দেখে। অ্যান্ড হলিউড মুভি থেকে আমি কী ধারণা পেয়েছি, আপনার কফিটাও ঠিকমতো বসে খাওয়ার টাইম নেই। আপনি স্টারবাকস থেকে একটা কফি নেবেন, নিয়ে টেকওয়ে মাগে নিয়ে সেটাকে নিয়ে দৌড়াতে 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 আপনি অফিসে যাবেন এবং এর মধ্যে হচ্ছে কফি খাবেন। সো আমার বিদেশ সম্পর্কে ধারণা ছিল এরকম যে সবাই দৌড়াচ্ছে, সবাই এখানে আপনার রানিং। হ্যাঁ, সুইডেনে গিয়ে এই জিনিসটা আমার পরিবর্তন হয়েছে যে না আসলে ওরা ওদের যে কফি ব্রেক, ওদের যেই আপনার মানে যেই একটা যে যত ইম্পর্টেন্ট মিটিংয়ে হোক না কেন তার মধ্যে যে একটা সুন্দর সময়, একটা আপনার সোশ্যালাইজেশনের যে সময় সেটা সুন্দর করে বের করে নিয়েছে। এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ আপনি আসলে যতই বিজি হন না কেন আপনার যদি ঠিকমতো কফি খাওয়ার টাইম না থাকে তাহলে আসলে তার মানে কি। সো এটার পর থেকে আমি চিন্তা করি আমার জীবনে যে যখন আমার জীবনে চলতে থাকে যে অবভিয়াসলি এমন অনেক দিন আসে যে আমি আসলে ঠিকমতো সকালের যে কফিটা খাই সেটা এনজয় করে খেতে পারি না, এরকম যে বেশ কয়েকদিন যখন যেতে থাকে তখন আমি বুঝি যে না আমার জীবন আসলে স্ট্রেসের মাত্রা একটু বেড়ে গিয়েছে আর একটু কমানো প্রয়োজন। এইটা হচ্ছে আমি একটা ইন্ডিকেটর হিসেবে চিন্তা করি যে আমি কি আসলে মর্নিং কফিটাকে এনজয় করে খেতে পারছি কিনা। অ্যান্ড যদি সেটা খেতে না পারি অনেক ক্ষেত্রে কিসের পিছনে দৌড়াচ্ছি বা কেনই বা এত দৌড়াচ্ছি। সো দ্যাট কফি ব্রেক, যে আপনি যতই ব্যস্ত থাকুক না কেন, যতই ইম্পর্টেন্ট পার্সন হয়ে থাকুক না কেন, এক কাপ কফি সকালে খুব শান্তি মতো বসে খাওয়ার যদি অতটুকু সময় আপনার না থাকে তাহলে জীবনে আপনি অনেক কিছু মিস করছেন। দ্যাটস অ্যানাদার পয়েন্ট। লাস্ট যে পয়েন্ট সেটা আমি বলবো এটা আসলে সুইডিশ জিনিস না, এটা আসলে ফিনল্যান্ড থেকে অর্থাৎ ফিনিশ জায়গা থেকে এসেছে, বাট জিনিসটা আমি শিখেছি সুইডেন থেকে। আমি যে স্টুডেন্ট অ্যাকোমোডেশনে থাকতাম আমাদের সেখানে কমন কিচেন ছিল, সবাই সেখানে রান্না করতাম, রান্না করে আমরা যখন ডাইনিং টেবিলে খেতাম সেখানে বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ ছিল। তো একদিন কোনো এক ডিনারের পরে আমরা আলোচনা করছিলাম যে কোন দেশের কোন শব্দটা বা এমন কোনো জিনিস যেটা ওই দেশের জন্য ইউনিক এবং সেটা ওই দেশের মেন্টালিটিটাকে রিপ্রেজেন্ট করে। তো সেখান থেকে তখন আমাদের এখানে আমার পাশের রুমেই থাকতো ফিনিশ এক মেয়ে ছিল, সে একটা কথা বলছিল যে ফিনিশ একটা শব্দ রয়েছে সিসু, SISU। সিসু কথাটার মানে হচ্ছে মানে সিসুর এক্স্যাক্ট কোনো ইংলিশ নাকি ট্রান্সলেশন নেই, কিন্তু শিশুর মানেটা হচ্ছে যে এক ধরনের রেজিলিয়েন্স, যে বিপদে ওই যে মাথা গুজে ঠাই করে করে থাকার মতো, যে যে কোনো উপায় আপনি ওই বিপদটাকে অতিক্রম করে আবার মানে যুদ্ধে জেতার চেষ্টা করবেন। এবং এটা আসলে একটা যুদ্ধ থেকে এসেছে 1940s ওই টাইমে রাশিয়া বা তখনকার সোভিয়েত ইউনিয়নের সাথে মনে হয় আপনার ফিনল্যান্ডের একটা যুদ্ধ ছিল, যেই যুদ্ধতে মানে রাশিয়ার সাথে ফিনল্যান্ডের পারার কোনো সম্ভাবনাই ছিল না এবং সেইখানে মারাত্মক ওই বছর নাকি মারাত্মক স্নোফল হয়েছে এবং খুব ঠান্ডা ছিল। সেটার মধ্যে সুইডিশরা কোনো মতে মানে শেষ পর্যন্ত আপনার হচ্ছে যে তারা রণে ক্ষান্ত দেয়নি এবং দিন শেষে যেটা হয় যে আলটিমেটলি সোভিয়েত ইউনিয়নকে ওই যুদ্ধ থেকে হটে আসতে হয়েছে এবং তাদেরকে সারেন্ডার করতে হয়েছে। অর্থাৎ মানে মরার আগে মরবো না এরকম টাইপের মনোভাব নিয়ে তারা ওই শিশু মেন্টালিটিটা নিয়ে আপনার হচ্ছে যে কী বলবো এগিয়েছিল এবং দ্যাট হ্যাজ বিকাম দেয়ার ন্যাশনাল আইডেন্টিটি। সো ফিনিশরা এখনও চিন্তা করে যে ন্যাশনালি তাদের আইডেন্টিটি হচ্ছে শিশু, যে না যে কোনো কিছুতে তারা রেজিলিয়েন্টলি মোকাবেলা করবে, মরার আগে মরবো না এরকম একটা মানসিকতা নিয়ে তারা সামনে আগায়। তো ওই জিনিসটা আমার কাছে খুব পজিটিভ একটা জিনিস মনে হয়েছে যে আসলেই আপনার কথাটা খুব সুন্দর এবং আমাদের সবার জীবনে এমন এমন কিছু মুহূর্ত আসে তখন মনে হয় যে না আগামী দিনের সূর্যোদয়টা দেখতে ইচ্ছা করছে না, মনে হয় আমাকে দিয়ে কিচ্ছু হবে না, মনে হয় আমি শেষ, মনে হয় আমি আমাকে দিয়ে কিচ্ছু হবে না। ওইরকম জায়গায় এই শিশু মেন্টালিটিটা যদি আমাদের থাকে যে না শেষ পর্যন্ত ট্রাই করে যায়, আচ্ছা আরেকটু ধরে থাকি, এই যে মনোবল নিয়ে টিকে থাকা এটা আমাদের সবার জন্য জরুরি। এবং ওই শিশুটা যখন থেকে আপনার জেনেছি আমি আমার নিজের জীবনের অনেক ক্ষেত্রে এবং এখনও সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করি এবং এটা আমাকে সবসময় বিপদে ধৈর্য ধারণ করার এক ধরনের আপনার সাহস যোগায়।
সো এই কয়টা জিনিস আমি শেয়ার করলাম। আপনি যখন বিভিন্ন দেশে থাকবেন, বিভিন্ন দেশ ভ্রমণ করবেন, সেখানকার মানুষজন থেকে, সেখানকার কালচার থেকে নতুন, নতুন কিছু শিখবেন এবং সেভাবেই তো মানুষের জীবন, মানুষের আপনার চিন্তা চেতনা, তাদের আত্ম উপলব্ধি এগুলো বড় হতে থাকে। ইনস্টাগ্রামে ছবি দেওয়ার মাধ্যমে না কিন্তু। সেটা নিয়ে আরেকদিন কথা বলব। ভ্রমণের প্রয়োজনীয়তা এবং আমরা কি ভ্রমণ করছি সেটা নিয়ে আরেকদিন বিস্তার আলোচনা হবে। আজকে এতটুকু বলে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।